ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে একটি গার্মেন্টসের ঘটনা শেয়ার করব। তো এই ঘটনাটি ঘটেছিল গাজীপুরের কোনো একটি জায়গায়। আর আপনারা জেনে থাকবেন যে গাজীপুরে মূলত অনেক গার্মেন্টস আছে, যেখানে অসংখ্য শ্রমিক কাজ করে। তো এর মধ্যেই কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যা আসলে আমাদের কাছে অজানাই থেকে যায়। তো আজকে এমনই একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যা হয়তো একটা বিল্ডিং এর মধ্যে ঘটতেছে, অথচ আশেপাশে আরো অনেকগুলো ফ্যাক্টরি আছে। তারা হয়তো বলতেও পারবে না যে ওই ফ্যাক্টরিতে এরকম ঘটনা ঘটে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা যিনি শেয়ার করেছেন, এই ঘটনাটা মূলত শেয়ার করেছেন 3-4 জন মিলে, যারা ওই ফ্যাক্টরিতেই চাকরি করেন, একই ফ্যাক্টরিতে। এবং তারা ব্যাচেলর থাকেন, সেখানে একটা বাসায় ভাড়া থাকেন তারা সবাই। তো তাদের সবার মুখ থেকে মূলত ঘটনাটা খণ্ড খণ্ডভাবে শোনা। তো মূলত যিনি এই ঘটনাটা পাঠাইছেন, তিনি মূলত ঘটনাটা কিছুটা বিস্তারিত বলছেন। বাকি যারা ছিল তারা যেমন এই কাহিনীটা জানে, অমুকে আরেকটা জানে, এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে সেখানে। যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি মূলত সেখানে চাকরি করেন স্টোর কিপার পদে। তো আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যারা গার্মেন্টসের ব্যাপারে জানেন। তো একটা সেক্টর আছে যেখানে স্টোর কিপার বলা হয়, যেখানে মূলত যেমন যাবতীয় যে জিনিসপত্রগুলো লাগে কাজ করার জন্য, সেই স্টোর কিপার থেকে সংগ্রহ করা হয়। তো সেই দায়িত্বে ছিলেন একজন, তিনি মূলত প্রায় 6 বছর যাবৎ একটা ফ্যাক্টরিতে চাকরি করতেন। আর ফ্যাক্টরির নামটা এখানে মেনশন করছি না, যেহেতু অনেকে হয়তো চিনে ফেলতে পারেন। তবে আমার মনে হয় যিনি ঘটনাটা বলছেন তার ভাষ্য মতে যে এই ঘটনাটা বললে হয়তো অনেকে বুঝতে পারবে যে ওই ফ্যাক্টরিটা, কারণ ফ্যাক্টরিটা অনেক বড় একটা ফ্যাক্টরি। হয়তো অনেকেই সেখানে চাকরি করে থাকতে পারেন, এর মধ্যে আমার সাবস্ক্রাইবার 2-1 জন হয়তো থাকতেও পারেন। তো যাই হোক, তো সেই স্টোর কিপার ভাই সেদিন নাইট ডিউটিতে ছিলেন। আর আরেকটা কথা আপনাদের না বললেই নয়, মূলত ওই যেই জায়গাটার মধ্যে ফ্যাক্টরিটা করা হয়েছে, গার্মেন্টসটা, সেই জায়গাটা ছিল একটা কবরস্থান। তাও নাকি অনেক আগে মূলত কবরস্থান ছিল, পরবর্তীতে ওইটা একটা ডোবা বানানো হয়েছিল। যে ডোবার মধ্যে বিভিন্ন অনেক জায়গার ময়লা ফালানো হতো। তার পরবর্তীতে ওইখানে এই গার্মেন্টসটা হয়েছে। তো ওই জায়গার ব্যাকগ্রাউন্ডটা খুবই মর্মান্তিক ব্যাকগ্রাউন্ড, কারণ ওইখানে একটা সময় ছিল অনেক মানুষকে ধইরা না ওইখানে মাইরা ফালাইতো। একটা ডোবা ছিল, ডোবার চারপাশটা একটা বস্তির মতো একটা ফাঁকা নীরব জায়গা ছিল। আশেপাশে বস্তি, কিন্তু ওই জায়গাটা অনেক নীরব ছিল। তো ওইখানে মূলত অনেক ধরনের অঘটন ঘটতো। এটা আপনাদের বর্ণনাটা দিলাম। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন সেই স্টোর কিপার ভাই নাইট ডিউটিতে ছিলেন। যেহেতু উপরে ফ্লোর ছিল, সেখানে কাজ চলতেছিল। তো তাদের যেই বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়তে পারে সেগুলা যোগান দেওয়ার জন্য স্টোর কিপার ভাই তিনিও ছিলেন। তো তিনি মূলত তার স্টোরটা ছিল 2 তলার মধ্যে। আর 2 তলার মধ্যে অন্য আর কিছু নাই, শুধু স্টোর কিপারটা। আর পুরো জায়গাটাই, বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। আর যেই আপনারা জেনে থাকবেন যে গার্মেন্টসের মধ্যে বিভিন্ন ধরনের কাপড় রাখা হয়, ওই 2 তলার জায়গাটা ছিল একটা গোডাউনের মতো, সেখানে কাপড় রাখা হইতো। এছাড়া আর কোনো মানুষজন নাই। তো সেই স্টোর কিপার ভাই একদিন চুপচাপ বইসা ছিলেন। তিনি মূলত ফোন হাতে টিপতেছিলেন। তখন হঠাৎ তিনি একটা মেয়েলি সুরের কান্না আওয়াজ পান। তো তিনি একটু আশেপাশে তাকান যে আসলে কিসের কান্নার আওয়াজ, এখানে তো
মেয়ে থাকার কথা না, কারণ তার ফ্লোরে কোনো মেয়ে নাই। তো তিনি হয়তো ভাবেন যে হইতে পারে এটা মনের ভুল, তাই তিনি আবার তার মানে ফোন টিপতেছিলেন, আবার সেখানে মন দেন। কিন্তু একটু পরে তিনি দেখেন যে মানে কান্নার শব্দটা আরো একটু বাড়তাছে, যে ফুপায় ফুপায় কান্না করে না কেউ, এরকম। তো তিনি আশেপাশে এরকম খুঁজতে থাকেন যে আসলে কে আসছে। তিনি হয়তো ভাবলেন যে হয়তো কোনো মেয়ে তার ফ্লোরে আসতেও পারে কোনো কিছু নেওয়ার জন্য। তো তিনি আশেপাশে দেখলেন যে না, আসলে কেউ নাই। তো তিনি যাই হোক, হয়তো ভাবলেন যে হইতে পারে যে তার মনের ভুল। তো ওই দিনকার মতো গেল। তো এরকমই আবার 2-3 দিন পরে তার আবারও এরকম নাইট ডিউটি পড়ে। তখন তিনি সেখানে মানে একাই ছিলেন, যদিও তার সহকারী আরো 2 জন ছিল। আর মূলত তারা নাইট ডিউটিগুলো করতেন আলাদা আলাদা ভাবে। আর তিনি যেহেতু ব্যাচেলার মানুষ, তার একটু অর্থের বেশি প্রয়োজন, তাই তিনি মূলত মানে নাইট ডিউটিটা বেশি করতেন। তার একটু এক্সট্রা ইনকাম হলে ভালো হয় আর কি। তো যাই হোক, ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। তো সেদিন তিনি যখন একা থাকেন, তখন তিনি হঠাৎ মানে একটা জিনিস লক্ষ্য করেন যে তার বাতিটা মানে জ্বলতাছে নিভতাছে, জ্বলতাছে নিভতাছে, এরকম একটা অবস্থা। তো তিনি হয়তো ভাবলেন যে হইতে পারে যে পুরো ফ্লোরেই হয়তো কারেন্ট ডিস্টার্ব করতেছে। তো ঠিক তখন সেই এরকম কান্নার শব্দ তিনি আবারও পান। তো এবার তিনি ভাবেন যে না, পরপর 2 দিন তো আমার ভুল হওয়ার কথা না। তখন তিনি খুঁজতে থাকেন যে আসলে কে কোথায় কাঁদে। তিনি এই চিপা সেই চিপা, মানে তার কাছে মনে হইতাছে তিনি যেখানেই যান মনে হইতাছে আর একটু মানে একটা জায়গায় দাঁড়াইলে তার মনে হয় যে ডানে কান্নার শব্দ আসতেছে, আরেক দিকে দাঁড়াইলে তার মনে হইতাছে বাম থেকে আসতেছে, মানে এরকম তার একটা ঘোরের মতো হয়ে যায়। তখন তিনি এটার মানে উৎস খুঁজতে থাকেন যে আসলে কোথায়। তো অবশেষে তিনি পান যে তার সেই স্টোর রুমের মধ্যেই মানে একটা শেলফ ছিল, সেখানে বিভিন্ন ধরনের যে তাদের ফ্যাক্টরিতে যে সমস্ত মালামাল থাকে, যেমন বাটন বা আরো অনেক ধরনের মেশিনের পার্টস থাকে, যেগুলা স্টোর রুম থেকে দেওয়া হয়। তো স্টোর রুমের ওই শেলফটার পিছনে একটু জায়গা আছে, সেখানে মূলত তিনি যেমন বাতিল সুতার বস্তাগুলা রাইখা দিতেন। একটা ফাঁকা জায়গা আছে পেছন দিকটায়। তো তিনি ঠিক সেখানে যান। তো সেখানে যে মানে তিনি যে দৃশ্যটা দেখেন, সেটা দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না। তিনি সেখানে যেয়ে দেখেন যে একটা মেয়ে অন্যদিকে ঘুরে কান্না করতেছে, মানে মেয়ের পেছন দিকটা দেখা যাচ্ছে। আর মেয়েটার চুলগুলা মানে খোলা, সে অন্যদিকে ঘুরে কান্না করতেছে। তখন তিনি ডাক দেন যে আপনি কি, আপনি এইখানে আসলেন কখন, আর আপনি কে কান্না করতেছেন, বা এখানেই কেন আপনি। তো এইগুলো বলতেছেন, কিন্তু সেখান থেকে কোনো শব্দ তার দিকে আসে না। সে ফুপায় ফুপায় কান্না করতেছে। আর তিনি যখন মানে ওই মেয়েটার কাছে যান, তখন কিন্তু তার রুমে কোনো আলো ছিল না। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে প্রত্যেকটা ফ্যাক্টরির মধ্যে একটা করে ইমার্জেন্সি লাইট লাগানো থাকে, যেটা মানে নীল ধরনের এক ধরনের আলো হয়, নীল লাল এরকম কালারিং আলো হয়। তো ওরকম একটা লাইট তার রুমের মধ্যে জ্বলতেছিল, মানে কারেন্ট গেলে ওই ইমার্জেন্সি লাইটটা জ্বলে ওঠে। তো তখন তিনি সেই আলোতেই মানে বুঝতে পারেন যে ওই লোকটা মানে মেয়েটা অন্যদিকে ঘুরে দাঁড়ায় আছে। তারপরে মেয়েটা মানে হঠাৎ তার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে মানে যেটা দেখেন, যে সেটা দেখার জন্য তিনি কিন্তু একবারে প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে মেয়েটার মানে একবারে পুরা মানে গলাটা কাটা, সেখান থেকে মানে তার বুক বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। মেয়েটার পরনে মানে একটা লাল জামা ছিল, তার উপরে সাদা একটা উন্না। তো ওই উন্নাটা মানে পুরা রক্তে ভিজে চুপচুপ হয়ে গেছে, এরকম বোঝা যাইতেছে।
আর মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে যে তার একটা চোখ মানে উঠিয়ে ফেলা হয়েছে, মানে কিছু দিয়ে একদম খুদে সেখান থেকে চোখটা উঠে ফেলা হয়েছে। আর মেয়েটার মানে চেহারায় মানে অজস্র মানে কিছু দিয়ে খোঁচানোর, মানে লোহা জাতীয় কিছু দিয়ে খোঁচানোর মতো এরকম জায়গায় জায়গায় গর্ত, সেখান থেকে মানে অজস্র রক্ত পড়তেছে। তো এটা দেখে তিনি মানে এক দৌড়ে সেখান থেকে বের হয়ে যান। বের হয়ে একদম তিনি নিচে চলে যান, নিচতলায় সিকিউরিটি সেখানে চলে যান। তো তিনি নিচে গিয়ে দেখেন যে আসলে পুরো ফ্যাক্টরিতে কারেন্ট আছে। মূলত তার ওই ফ্লোরটা মূলত অন্ধকার, যেহেতু এটা একটা গোডাউনের মতো, সেখানে তেমন বেশি আলো নাই। তার রুমটার মধ্যে কয়েকটা আলো মানে লাইট জ্বালানো ছিল। তো তিনি নিচে এসে দেখেন যে আসলে ফ্যাক্টরি লাইন ঠিক আছে, মূলত তার রুমটার মধ্যে এরকম। তো সেখানে এসে ওইখানে আবার আপনারা জেনে থাকবেন যে এক একটা ফ্যাক্টরিতে 4-5 জন করে সিকিউরিটি থাকে। তো সেখানে এসে দেখেন যে এরকমই 4-5 জন সিকিউরিটি আছে। তো তারা তাকে চিন্তা, জিজ্ঞেস করে যে কি হয়েছে ভাই, এরকম দৌড়াদৌড়ি কেন করতেছেন। তখন সে মানে মূলত ঘটনাটা বিস্তারিত বলে নাই। তো ওইখান থেকে একজন সিকিউরিটি ছিল যার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো তাকে বলে যে আপনি একটু উপরে চলেন আমার সাথে। তো পরে সে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে, বলো ঘটনাটা। তখন সে বলে যে না ভাই, আপনি একটু আমার সাথে চলেন। তো উপরে যায়। উপরে যে দেখে যে আসলে তার রুমে লাইট জ্বলতেছে, স্টোর রুমে সবকিছু স্বাভাবিক, এবং কি তিনি ওই সিকিউরিটি যে লোকটা ছিল তাকে নিয়ে ওই মানে যে শেলফটার পেছনে সেই মেয়েটাকে দেখছিল ওই পিছনে যায়। কিন্তু পিছনে গিয়ে তিনি আসলে সেখানে দেখেন যে কেউ নাই। তো সিকিউরিটি তাকে জিজ্ঞেস করে, আরে ভাই আপনি বলেন তো কি হয়েছে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে ভাই, আমি পরে বলবো না। তো সে আর ওই রাতে ওইখানে আর ওঠেন না। তিনি নিচে সেই সিকিউরিটিদের সাথে দাঁড়ায় থাকেন। পরবর্তীতে যখন তার মানে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় হয়, তখন তিনি সেখান থেকে বের হয়ে বাসায় চলে যান। এবং পরের দিন তিনি দিনের বেলা আসেন। আর তার যে সহকারী যারা ছিল তাদেরকে বলেন যে আসলে ভাই আমি আর মানে নাইট করতে পারবো না, ওভারটাইম করতে পারবো না, তা আমাকে আর রাইখেন না। তখন তারা বলে যে আসলে এরকম অনেক সময় হয়ে যায়, যখন থাকতে হইতে পারে, দেখা গেছে তিনজনই যদি চলে যেতে চায় তাহলে তো হয় না। তখন তিনি বলেন যে আসলে আমাকে যদি চাকরি থেকে মানে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেটা করা হোক, তবু আমি নাইট করতে পারবো না। তো এই গেল ঘটনা। তো এবার তার রুমমেট যারা ছিল, তিনি যখন মানে ঘটনাটা আমাকে পাঠান, তখন তার যে আরো রুমমেট ছিল তারা তখন এখানে কিছু খন্ড খন্ড ঘটনা বলেন। তো তাদের মধ্যে একজনের নাম ছিল মাহফুজ। তিনি বললেন যে তাদের ফ্লোর হইতেছে, তিনি 4 তলায় কাজ করতেন। তো তাদের ফ্লোরে মানে প্রায় সময় একটা ঘটনা ঘটে যে বাথরুমে গেলে কে যেন বাইরের থেকে মানে দরজা বন্ধ করে দেয়। মানে এই জিনিসটা তাদের ফ্লোরটা মানে খুব ঘটে। যেমন নাইট শিফটে এই সমস্যাগুলো বেশি হতো। যেমন তাদের 4 তলার মধ্যে ছিল কাটিং, যেখানে যেই কাপড়গুলা কাটিং করা হইতো, পরবর্তীতে সেখান থেকে নিয়ে তারপরে শিলানো হইতো। তো তিনি বললেন যে মাহফুজ, যে তিনি বিভিন্ন সময় যে বাথরুমে গেলে বা ওয়াশরুমে গেলে তখন নাকি কে যেন দরজা বন্ধ করে দিত। তো তাদের মধ্যে কয়েকজনের সাথে হয়েছে। তো তাদের মধ্যে একজন ছিল সুপারভাইজার, আবার ইনচার্জ। তারাও যখন মানে ওয়াশরুমে যাইতো দেখা গেছে তাদের যাওয়া অবস্থাতেও মানে বাথরুমের সিটকিরি কে যেন বন্ধ করে দিত, আর কে যেন লাইট বন্ধ করে দিত, মানে সিটকিরিও বন্ধ করে দিত, লাইটটাও অফ করে দিত। তো এখন কথা হচ্ছে যে তারা হয়তো চাকরি করেন, যারা ওয়ার্কার তারা হয়তো একজন আরেকজনের সাথে দুষ্টামি করে এটা করতে পারেন। কিন্তু এখানে ইনচার্জের সাথে তো কারো দুষ্টুমি করার অবস্থা নাই, বা কেউ একটা ইনচার্জের সাথে কেউ তো এটা দুষ্টামি করবে না, কারণ যেহেতু তিনি ওয়ার্কাররা সবাই তাকে সম্মান করে, তার সাথে দুষ্টুমি করার মতো কেউ নাই। এমনকি সুপারভাইজার
তার সাথেও দুষ্টুমি করার মতো কেউ নাই। এমনকি তারাও যখন যাইতেন তাদের সাথেও এই সেম ঘটনা ঘটতো। এমনও সময় গেছে যে এরকম ঘটছে যে লাইটও অফ, পাশাপাশি সিটকিরি বন্ধ করে দিছে। তখন তিনি ফোন করে অন্য আরেকজনকে নিয়ে তারপরে সেই সিটকিরি খুলছেন। কিন্তু একটা কথা পরে তিনি বলেন যে আসলে কে করো তোমরা এই দুষ্টামি, তোমরা যদি কেউ কইরা থাকো তাহলে এরকম আর করো না। এখন ওয়ার্কার যারা ছিল সবাই বলে যে আমরা কেন করব, তখন তাদের সাথেও যে এই ঘটনা ঘটে এটা তারাও ইনচার্জকে শেয়ার করে যে আসলে এরকম ঘটনাগুলা ঘটে। তো আরেকজন ছিল, তার নাম ছিল দিন ইসলাম। তো তিনিও এরকম বললেন যে তাদের ফ্লোরে নাকি একটা মহিলা এরকম সে ওয়াশরুমে গেছে, সেখান থেকে নাকি সে ভয় পাইছে, পরবর্তীতে আইসা নাকি তিনি কথা বলতে পারেন নাই অনেকক্ষণ। তিনি নাকি ইশারায় বুঝাইতেছিলেন যে শিঙালা কিছু দেখছেন, যে এমন একটা কিছু তিনি দেখছেন যার শিং আছে। তো এরকম মানে বিভিন্ন ধরনের ঘটনা সেখানে আছে। যেমন আরো একজন তাদের সাথে রুমমেট ছিল, সে বলতো যে আমি মানে কিছু একটা রাইখ আসছি, হ্যাঁ, কিন্তু পরে গিয়ে দেখা গেছে ওইটা আর পাওয়া যায় না ওই জায়গা মতো। যেমন একটা ফাইল বা যে কোনো একটা কিছু বা একটা কিছু কাপড় একটা টেবিলের উপর রাখছে, পরের দিন গেলে দেখা যেত ওইটা টেবিল থেকে নামানো। বা একটা কার্টুন রাখা, সেই কার্টুনটা মানে এক জায়গায় রাখা হয়েছে কিন্তু পরের দিন আসলে দেখা গেছে সেই কার্টুনটা আর সেখানে নাই, কিন্তু মূলত তারা রাতেই সেখানে রেখে গেছে। যেমন 4-5 জন মানুষও দেখছে যে ওই জিনিসগুলা ওইখানে রাখা হয়েছে, অথচ পরের দিন এসে তারা দেখতেছে ওইটা অন্য আর একটা জায়গায়। তো এরকম ঘটনা সেই জায়গাটাতে মূলত প্রায় সময় ঘটে, মানে ম্যাক্সিমাম সময় যারা ওইখানে চাকরি করে তারা সব সময় দেখতো। তো অবশেষে এই বিষয়টা মালিক পক্ষকে জানানো হয়েছিল। তো মালিক পক্ষ তেমন একটা কেয়ার করে নেই। মালিক পক্ষ বলে যে এগুলা কিছুই না, এগুলা বালতাবাজি, ওরা কাজের মানে কাজের চুরি করার জন্য এইগুলা করে। তো মালিক পক্ষ এটা তেমন বেশি পাত্তা দেয় না। তো এবার আসা যাক সেই স্টোর কিপার ভাই যিনি ঘটনাটা শেয়ার করছেন তার আরেকটা কথায়। তো ওই যে সিকিউরিটি, ওইখানে একজন সিকিউরিটি ছিল যে কিনা মানে ওই ফ্যাক্টরির শুরু থেকে ওইখানে চাকরি করেন। তাকে বলা হয় যে সিকিউরিটি ইনচার্জ, মানে তিনি সব সিকিউরিটির হেড। তো সেই স্টোর কিপার ভাইয়ের সাথে তার খুব ভালো সম্পর্ক। ওই মুরব্বী লোকটা তিনি তার সাথে কথা বলেন এবং বলেন যে আসলে চাচা বলেন এখানে কি হয়েছে, আমি এই জিনিসগুলা দেখছি। তখন সেই সিকিউরিটি ইনচার্জ ওই চাচা বলে যে আসলে এই জায়গাটা আসলেই একটা খারাপ একটা জায়গা ছিল, যেখানটাতে মানে অনেক আগে নাকি একটা কবরস্থান ছিল যেটা তারা শুনছেন। আর এই জায়গাটার আশেপাশটা ছিল পুরাটা একটা মানে বস্তির মতো, যেহেতু ফ্যাক্টরিটা অনেক বড় একটা ফ্যাক্টরি, বস্তির মতো ছিল। এবং এখানে মানে অনেক ধরনের মানে লাশ পাওয়া যেত, বিভিন্ন ধরনের কুকর্ম সেখানে হইতো। আর এই ফ্যাক্টরিটা যখন করা হয় তখন নাকি মালিক স্বপ্নে দেখছিল যে এখানে ফ্যাক্টরি মানে না করার জন্য, কিন্তু তারপরে মালিক এটা কোনো ধরনের মিলাদ মাহফিল কিছুই করে নাই। এমনকি বলা হয়েছিল যে কয়েকটা গরু জবাই করে এখানে দেওয়ার জন্য, কিন্তু তিনি সেটাও করেন নাই, তিনি ফ্যাক্টরি তৈরি করেন। পরবর্তীতে মালিকের নাকি একটা মেয়ে, সে নাকি পঙ্গু হয়ে যায়। আর বলা হয় যে ওই যে সে যখন ওই কাহিনীটা ওই চাচাকে বলে, চাচা তখন বলে যে হ্যাঁ তোমার যে ফ্লোরটা যখন 2 তলা করা হয়েছিল তখন ওই তোমার ওই ফ্লোরের মধ্যে একটা মানে প্রথম যখন 2 তলা করা হয়েছিল তখন নাকি মানে ওই 2 তলার মধ্যে কাজ চলতো, মানে সেলাই করা হতো। এখন যেমন উপরের ফ্লোর গুলাতে সেলাই করা হয়, তখন নাকি ওই 2 তলার মধ্যে মানে গোডাউন ছিল না, তখন কাজ করা হতো। তো তখন নাকি একটা এরকমই নাইট শিফট ছিল, তখন নাকি সেখানে একটা মেয়ের লাশ পাওয়া গেছিল। তো কে বা কে মারছে মেয়েটাকে এটার কোনো হদিশ পাওয়া যায় নাই। এবং সেখানে সিসি ক্যামেরা ছিল, সেদিন নাকি সিসি ক্যামেরাতেও কিছু উঠে নাই।
এরকম জাস্ট সেখানে দেখা গেছে মেয়েটা ওই রুমটার মধ্যে গেছে। ওই রুমটা ছিল মূলত একটা মানে আলাদা একটা রুম ছিল স্যাম্পল রুম হিসাবে, যদিও সেদিন স্যাম্পল রুম বন্ধ ছিল, মানে স্যাম্পল রুমের সেই নাইট শিফট ছিল না। তো সিসি ক্যামেরায় জাস্ট এতটুকু উঠছে মেয়েটা নাকি সেই স্যাম্পল রুমের মধ্যে গেছে, কিন্তু তার পরবর্তীতে মেয়েটার লাশ সেখানে পাওয়া যায়। পরবর্তীতে মালিক পক্ষ এটাকে মানে ধামাচাপা দিয়া পালায় এবং সেই মেয়েটা দাফন হয়। তো পরবর্তীতে বলে যে চাচা আপনি তো তখন ছিলেন, তো মেয়েটা কি এরকম ড্রেস পরা ছিল? সে বলে যে একটা লাল জামা পরা ছিল আর একটা সাদা ওড়না। তখন ওই চাচাটা বলে যে হ্যাঁ এরকমই ছিল। পরবর্তীতে সেই মানে স্টোর কিপার ভাই বলে যে আমি এরকম তাকে দেখছি এরকম অবস্থায়। তখন চাচা বলে যে হ্যাঁ, কিন্তু তার লাশ তো তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তো মানে তিনি পরবর্তীতে বুঝতে পারেন যে ওই মেয়েটার আত্মা এখনো মানে এই ফ্লোরে আছে। তাছাড়াও মানে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা, যেখানে প্রায় সময় বিভিন্ন মানুষ মানে বাথরুমে গেলে যেমন অজ্ঞান হয়ে যেত বা কোনো কারণ ছাড়াই তারা মানে দাঁতে দাঁত লেগে যেত, এরকম ঘটনা ওই ফ্যাক্টরিতে প্রায় সময় ঘটে। তো মালিক পক্ষ সবসময় এটাকে মানে ধামাচাপা দিয়ে রাখেন, কারণ তিনি চান না যে আসলে কোনো মালিকই চাইবে না যে তাদের মানে প্রতিষ্ঠানে বদনাম হোক বা মানুষ কাজে আসতে ভয় পাক। মূলত এই কাহিনীগুলা যারা যারা জানে তারা তো এখানে কাজে আসতে চান না, তার জন্য মালিক অন্য অন্য ফ্যাক্টরির চাইতেও সেখানে বেশি বেতন দিয়ে রাখেন যাতে মানুষ সেখানে কাজ করে। সো ভিউয়ার্স, এটা ঢাকার মধ্যেই একটা গাজীপুরের ঘটনা। তো আপনারা জেনে থাকবেন যে ওই জায়গাটা খুবই জমজমাট। তো এরকম একটা জায়গার মধ্যে এরকম একটা ঘটনা, এটা সত্যি অবিশ্বাসযোগ্য, কারণ এটা বিশ্বাস করার মতো না, বিশ্বাস করতে একটু কষ্ট হয়। সো এরকম ঘটনা ঘটার জন্য মানে শুধু নির্জন জায়গায় যে এরকম ঘটনা ঘটবে তা না, এরকম মানে জনসমাগম, এত জনগণের মধ্যে এত মানুষের মধ্যে এত ব্যস্ততার মধ্যে এরকম ঘটনা ঘটতে পারে, এটা অসম্ভবের কিছুই না। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। যদি আপনাদের ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন। সো ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।